আর মুখ্যমন্ত্রী কালকে কি বলে গেছেন, আমি 100 বেডের হাসপাতাল করব। এতদিন কোথায় ছিলেন? 11 সালে ক্ষমতায় এসেছেন, কাসেম সিদ্দিকীর সঙ্গে কি প্রতিদ্বন্দ্বিতা আপনার? কাসেম সিদ্দিকী যেদিনকে ক্যান্ডিডেট হয়েছেন সেদিনকে উনি জেনে গেছেন আমডাঙ্গায় উনি হারছেন। তাই ওই আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। ওই কাসেম সিদ্দিকী বলছেন না যে আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আমাদের প্রতিদ্বন্দ্বিতা বিজেপির সঙ্গে। কি বলছে? তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হচ্ছে কে সেকেন্ড হবে আর কে থার্ড হবে তার মধ্যে। কারণ কাসেম সিদ্দিকী জেনে গেছেন আমডাঙ্গা থেকে আইএসএফ জিতছে, তাই আইএসএফ এর সঙ্গে ওনার কোনো প্রতিদ্বন্দ্বিতা আমডাঙ্গায় নেই। 5টা বছর বিধায়ক থেকে যেভাবে ভাঙড়ের জন্য তিনি কাজ করেছেন, যেভাবে ভাঙড়ের মানুষ প্রত্যেকটা মানুষের কাছে ছুটে গেছেন, আজকে পশ্চিমবঙ্গের তিনি মডেল এমএলএ হয়েছেন, পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী বিধায়ক হিসেবে তাকে মানুষ চিনেছে। তৃণমূল কর্মী যারা এলাকায় রয়েছেন, যারা এখনো ভাবছেন নির্বাচনের দিন সন্ত্রাস করবেন, নির্বাচনের দিন সাধারণ ভোটারদের ভোট দানে বাধা দেবেন, নির্বাচনের দিন আমাদেরকে আটকাবেন, আমাদেরকে ধমকাবেন, চমকাবেন, মারবেন, তাদেরকে বলবো আপনারা মারা গেলে আপনাদের জানাজা পড়তে নিষেধ করে গেছেন আপনার প্রার্থী, যার হয়ে আপনি এগুলো করবেন, যাকে জেতানোর জন্য আপনি এগুলো করবেন, তিনি বলে গেছেন আপনি মারা গেলে আপনার লাশটা নবান্নে গিয়ে ফেলে দিয়ে আসবেন। নির্বাচন এবং তাকে সামনে রেখে আমাদের দলের প্রার্থী, বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতির সমর্থনে আজকে আমাদের এই পথসভা। আজকে প্রথম দফার ভোট হয়েছে, নিশ্চিতভাবে আপনারা খবরে দেখেছেন যে কিভাবে বিরোধী দলের এজেন্টদেরকে পোলিং স্টেশন থেকে বার করে দেওয়া হয়েছে, কিভাবে বিরোধীদের উপরে আক্রমণ করা হয়েছে, বিরোধী প্রার্থীকে মারা হয়েছে, বিরোধী প্রার্থীর এজেন্টকে মারা হয়েছে। কোথাও কেন্দ্র বাহিনীকে খুঁজে পাওয়া যায়নি। অবাধ শান্তিপূর্ণ ছাপ্পা চলেছে জায়গায় জায়গায়। আমরা দ্বিতীয় দফার নির্বাচনে শরিক হব। আমরা সবাই আজকে প্রথম দফার নির্বাচনের দিকে তাকিয়েছিলাম। আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে প্রথম দফার নির্বাচন যদি শান্তিপূর্ণ হয়, তাহলে দ্বিতীয় দফার নির্বাচনেও যারা মস্তানি করার চিন্তা ভাবনা করবে তারা ভয় পাবে যে না, নির্বাচন কমিশন কঠোর হাতে এই নির্বাচনটা করানোর প্রয়াস করছে। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি নির্বাচন কমিশনের ক্যামেরা রয়েছে, নিশ্চিতভাবে তারা শুনবে যে আজকের নির্বাচন মোটেই শান্তিপূর্ণ হয়নি, শান্তিপূর্ণভাবে ছাপ্পা চলেছে জায়গায় জায়গায়। আমরা আশাবাদী, এখনো আমরা আশাবাদী যে দ্বিতীয় দফার নির্বাচন, যেখানে আমাদের আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র দ্বিতীয় দফার নির্বাচন হবে, সেই নির্বাচন শান্তিপূর্ণ করার সম্পূর্ণ চেষ্টা করবে নির্বাচন কমিশন। আর যদি না করতে পারে তার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আমরা নির্বাচন কমিশনের কাছে শুনেছিলাম যে 100% ওয়েব ক্যামেরা থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, এবং 1 সেকেন্ডের জন্য যদি সেই ক্যামেরা বন্ধ হয় তাহলে সেই বুথে রিপোলিং হবে। আমরা আশা রাখবো আজকে যে যে জায়গায় 1 সেকেন্ডের জন্য ক্যামেরা বন্ধ ছিল, অথবা যে যে জায়গায় ক্যামেরায় ধরা পড়বে ছাপ্পা ভোট হয়েছে, অথবা যে যে জায়গায় ভোটারদেরকে আটকে দেওয়া হয়েছে, সেই প্রত্যেকটা বুথে আবার রিপোলিং হবে। কারণ নির্বাচন কমিশনের কথার সঙ্গে কাজের কোনো মিল থাকবে। আজকে যে কথা আগের বক্তারাও বলেছে, সে কথা নতুন করে আমার বলার কিছু নেই। আপনারা জানেন তৃণমূলের বিরুদ্ধে যা বলার আমাদের আমডাঙ্গার বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেক আগেই বলে দিয়েছে যে নবান্ন কোম্পানির মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চোর 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 চোর। তাই নতুন করে আমার আর কিছু বলার নেই। মমতা ব্যানার্জি গতকালকে সাধনপুর মাঠে এসেছিলেন, সেখানে এসে উনি বরাবরই, আমি যবে থেকে আমার জ্ঞান হয়েছে, যবে থেকে রফিকুর রহমান এমএলএ হয়েছে, তবে থেকে আমি শুনে আসছি মমতা ব্যানার্জি একবারও রফিকুর রহমান এই নামটাকে ঠিকভাবে উচ্চারণ করেন। কখনো বলেন রফিকার, কখনো টাইটেল পাল্টে দেন, কালকে এসে বলে গেছেন রফা কাকা, পুরো নাম মানে চেঞ্জ করে দিয়েছে। দেখলাম এমএলএ সাহেবের মাথায় ব্যান্ডেজ, তারপরেও তিনি মঞ্চে উপস্থিত ছিলেন। এমএলএর ভাই যিনি সভাধিপতি তাকে কোথাও দেখতে পেলাম না, মঞ্চে তো নাই, মঞ্চের আশপাশেও দেখতে পেলাম। সুতরাং আমডাঙ্গায় যারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেস হয়তো জিততে পারে, মিছিলগুলোতে তো লোক হচ্ছে, আসলে মিছিলগুলো যে লোক হচ্ছে তারা হয়তো দেখা যাচ্ছে কেউ আইএসএফ এর কর্মী, কেউ বামফ্রন্টের কর্মী, তাদেরকে টাকা দিয়ে তারা বলছে যাই, আমরাও বলে দিচ্ছি যাও, বাইকের তেল ভরার টাকা দিচ্ছে, বিরিয়ানি দিচ্ছে, বিরিয়ানি খেয়ে আসো, বাইকের তেল টাকা টাকা কি একটুখানি ঘুরে চলে আসবে, 1 কিলোমিটার ঘুরে ব্যাকে চলে আসবে, এতে লোকটা বেরোচ্ছে। সব জায়গা থেকে একই রিপোর্ট আছে আমাদের কাছে। তাই ওই আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। ওই কাসেম সিদ্দিকী বলছেন না যে আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আমাদের প্রতিদ্বন্দ্বিতা বিজেপির সঙ্গে। কি বলছে?
তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হচ্ছে কে সেকেন্ড হবে আর কে থার্ড হবে তার মধ্যে। কারণ কাসেম সিদ্দিকী জেনে গেছেন আমডাঙ্গা থেকে আইএসএফ জিতছে, তাই আইএসএফ এর সঙ্গে ওনার কোনো প্রতিদ্বন্দ্বিতা আমডাঙ্গায় নেই। কাসেম সিদ্দিকীর সঙ্গে কি প্রতিদ্বন্দ্বিতা আমডাঙ্গায়? কাসেম সিদ্দিকী যেদিনকে ক্যান্ডিডেট হয়েছে সেদিনকে উনি জেনে গেছেন আমডাঙ্গায় উনি হারছে। আমডাঙ্গার প্রত্যেকটা মানুষ জেনে গেছে। আমডাঙ্গায় তৃণমূল কর্মীরা তো মিছিল করেছেন আওয়ালসিন্দি থেকে, বিশাল মিছিল, রফিকুর রহমানকে ক্যান্ডিডেট করতে হবে, কাসেম সিদ্দিকীকে আমরা প্রার্থী মেনে নিচ্ছি না। তারা কি যখন প্রশ্ন করা হচ্ছে কেন মেনে নিচ্ছেন না, তারা বলছেন না এই কাসেম সিদ্দিকী বলেছিল যারা তৃণমূল কংগ্রেস করে তাদের জানাজা পড়া যাবে না, তারা মরে গেলে তাদের লাশটা নবান্নে ফেলে দিয়ে আসতে হবে। আজ তার পেছনে আমরা ঘুরবো কি করে? আজকে আবার তারা নির্লজ্জের মতো বেরিয়ে পড়েছেন কাসেম সিদ্দিকী। তাদেরকে ভাবতে বলবো, তৃণমূল কর্মী যারা এলাকায় রয়েছেন, যারা এখনো ভাবছেন নির্বাচনের দিন সন্ত্রাস করবেন, নির্বাচনের দিন সাধারণ ভোটারদের ভোট দানে বাধা দেবেন, নির্বাচনের দিন আমাদেরকে আটকাবেন, আমাদেরকে ধমকাবেন, চমকাবেন, মারবেন, তাদেরকে বলবো আপনারা মারা গেলে আপনাদের জানাজা পড়তে নিষেধ করে গেছেন আপনার প্রার্থী, যার হয়ে আপনি এগুলো করবেন, যাকে জেতানোর জন্য আপনি এগুলো করবেন, তিনি বলে গেছেন আপনি মারা গেলে আপনার লাশটা নবান্নে গিয়ে ফেলে দিয়ে আসেন। এইটা ভেবে তারপরে ধমকাবে, তারপরে চমকাবে। আর আমডাঙ্গার পুলিশ তারা তো নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য। তারাও যেমন মমতা ব্যানার্জি এসছেন সাধনপুরে, তেমন পুলিশও নেমে পড়েছে জেতাতে হবে তৃণমূল কংগ্রেসকে, কাসেম সিদ্দিকীকে জেতাতে হবে। অর্ডার আছে সিএম, আমরা বলে দিচ্ছি সিএম এর অর্ডার থাকবে বা জারি অর্ডার থাকবে, তৃণমূল কংগ্রেস আমডাঙ্গায় জিতবে না, আইসি জেতাতে পারবেন না। আপনারা একথা খুব স্পষ্ট ভাবে আপনাদেরকে বলে দিতে চাই যে এই এলাকায়, এই কুচিয়াপাড়া, খড়ু সহ এই সাধনপুরের তামাম এরিয়ায় যদি কেউ মনে করে যে আবার সন্ত্রাস করে, আবার বুথ জ্যাম করে, আবার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে তারা আবার ভোট লুট করবেন, তারা জিতবেন, সে ঘুরে বালি। একই লোক বারবার সব জায়গায় গিয়ে মিছিল বড় করে জেতা যায় না, একই লোক সব পথসভায় গিয়ে বসে তৃণমূলকে জেতানো যায় না। মানুষের কাছে থাকতে হয়, সেই থাকাটা বিশ্বজিৎ মাইতি থাকছেন, সেই থাকাটা নওশাদ সিদ্দিকী শিখিয়েছেন। 5টা বছর বিধায়ক থেকে যেভাবে ভাঙড়ের জন্য তিনি কাজ করেছেন, যেভাবে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের কাছে ছুটে গেছেন, আজকে পশ্চিমবঙ্গের তিনি মডেল এমএলএ হয়েছেন, পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী বিধায়ক হিসেবে তাকে মানুষ চিনেছে, তাকে আজকে যুব সমাজের আইকন হিসেবে যুব সমাজ মেনে নিয়েছে। আজকে বলতে গেলে আমডাঙ্গার বুকে অনেক কথা বলতে হয়। আমরা যখন প্রথম আওয়াজ তুলেছিলাম যে আমডাঙ্গা হাসপাতাল, আপনি এখনো চলে যান আমডাঙ্গা থানার পাশে আমডাঙ্গা হাসপাতাল, অনেকে জানেই না, যারা বাইরে থেকে আসবে তারা দেখতেই পাবে না হাসপাতাল কোথায়। পাঞ্চি হাসপাতালের রোডে জায়গা পাওয়া যায়নি, ভেতর দিকে হাসপাতাল হয়েছে, তার একটা গেট থাকবে, গেট আছে কিন্তু রাত্রির বেলা তাদের আলো জ্বলে না। দিনের বেলা গেলে বোঝা যাবে হ্যাঁ এটা আমডাঙ্গা হাসপাতাল, রাত্রির বেলা গেলে কেউ বুঝতে পারবে। সিআরপিপুরের বাস পার্ক করেছিলেন একটা, সে পার্কও বন্ধ হয়ে গেছে আমডাঙ্গা হাসপাতাল। আর মুখ্যমন্ত্রী কালকে কি বলে গেছেন, আমি 100 বেডের হাসপাতাল করব। এতদিন কোথায় ছিলেন? 11 সালে ক্ষমতায় এসেছেন, আর এটা 26 সাল। যখন আমার আগের এমএলএ বলেছিলেন প্রশাসনিক সভায় যে আমার আমডাঙ্গাতে আমার যা যা উন্নয়নের কথা উনি বলতে যাচ্ছিলেন, তাকে আপনি বসিয়ে দিয়েছিলেন যে আমডাঙ্গাতে শুধু তো বোমা পড়ে, আমডাঙ্গাতে শুধু বোমবাদি। শওকত মোল্লাকে বোমবাদের কথা বলেছিলেন, আর রফিকুলকে বলেছিলেন আমডাঙ্গাতে বোমা টাঙ্গা, সেখানে বোম পড়ে, তোর ওখানে আবার কি উন্নয়ন করবো? সেই আমডাঙ্গায় উনি এসে 100 বেডের হাসপাতালের গল্প শোনাচ্ছেন, দত্তপুকুরে 100 বেডের হাসপাতালের গল্প শোনাচ্ছেন। এসব গল্প, এসব খাওয়াতাবাজি মানুষ শুনবে না, কারণ মানুষ জানে এই মমতা ব্যানার্জি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। আর সেই মমতা ব্যানার্জি বেঁচে থাকতে এসআইআর শুরু হয়েছেই নয়, সেই মমতা ব্যানার্জি সবার আগে নিজের ফর্মটা ফিল আপ করে বিএলওর হাতে গিয়ে জমা দিয়েছে। এই মমতা ব্যানার্জি বলেছিলেন মুর্শিদাবাদের সভা থেকে যে পশ্চিমবঙ্গে ওয়াকআপ নিয়ে কোনো কোশ্চেন নেই, পশ্চিমবঙ্গে ওয়াকআপ নিয়ে আপনারা গুলোগুলি করবেন না, যদি আপনাদের ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লি যান, দিল্লি গিয়ে আন্দোলন করুন। তাই আজকে মিছিলে মিছিলে, আমাদের মিছিলে মিছিলে গান বাজছে যে মমতাকে বলে দাও দিল্লি গিয়ে ভোট চাও। আজকে সংখ্যালঘু মুসলিম সমাজও ঐক্যবদ্ধ হয়েছে, যখন কাসেম সিদ্দিকী ভোট চাইতে আসবে তারাও যেন তাদেরকে সেই উত্তরটা দিতে হবে, এখানে ভোট চাইতে আসবেন না, দিল্লি গিয়ে ভোট চান, এই উত্তরটা দিতে হবে। আজকে প্রশ্ন করতে হবে যে আমডাঙ্গায় উন্নয়ন কোথায় হয়েছে। কাসেম সিদ্দিকী তো বলছেন আমডাঙ্গায় উন্নয়ন হয়নি, উনি আমাদের কথাই বলছেন।
আর রফিকুর রহমান যখন বলতে বলে বলছেন না আমি উন্নয়ন করেছি, তারা তাকে মাইক কেড়ে নেওয়া হচ্ছে, তাকে আক্রান্ত করা হচ্ছে, তার দলের কর্মীদের ঠোঁট ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর কাসেম সিদ্দিকীকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কি ঘটনা ঘটেছে, উনি বলছেন আইএসএফ আর বিজেপির লোকেরা মেরেছে। আবার বলছেন কর্মী সবাই উপচে পড়া ভিড়। তাহলে উপচে পড়া ভিড় কি ওই আইএসএফ আর বিজেপি কর্মীদের? তৃণমূলের তাহলে কি কোনো কর্মীই নেই তৃণমূলের কর্মী সবাই? যদি তাই হয় তাহলে তো আপনার অবস্থা খুব খারাপ। আর যদি তা না হয় তাহলে আপনি একজন মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলছেন। যেখানে তৃণমূল কর্মী যিনি মার খেয়েছেন তিনি বলছেন যে আমাকে তৃণমূলের কর্মীরাই মেরেছে, আপনি এত বড় মিথ্যা কথা কি করে বলেন যে আইএসএফ বিজেপি কর্মীরা মেরেছে? উনি একের পর এক মিথ্যাচার করছেন আমনাগা যুগে। কখনো আমাদের প্রার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, আর তার সঙ্গে জুড়ে যে একটা এটিএম জালিয়াত, আগে আমাদের দলে ছিল আমরা তাকে দল থেকে বহিষ্কার করেছি, আওয়াল সিদ্দিক এটিএম জালিয়াত সে এখন গিয়ে জায়গায় জায়গায় বক্তব্য রাখছে। আমাদের কাছে প্রমাণ আছে, কৃষ্ণনগর থানায় তার বিরুদ্ধে এফআইআর আছে, সে এটিএম জালিয়াতি করেছে। আজকে সে বিশ্বজিৎ ব্যক্তিগত চরিত্র হনন করতে নেমেছে। আজকে আপনাদেরকে ভাবতে হবে যে যারা এই এটিএম জালিয়াত, যারা চোর, যারা চোর, যারা লুটেরা, যারা সন্ত্রাসবাদী, তারা আজকে তৃণমূল কংগ্রেসের সম্পদ হয়েছে জায়গায় জায়গায়। এই তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান